রেফারেন্স লাইন বলতে গ্রাউন্ড লাইন, একটা রেফারেন্স লাইন ধরো, এটার একটা গ্রাউন্ড লাইন ধরো, এটা একটা গ্রাউন্ড লাইন ধরো, ঠিক আছে? এখন এখানে দুইটা প্রান্ত হইছে না, এই একটা প্রান্ত হইছে, এই একটা প্রান্ত হইছে, ঠিক আছে? আবার এটারও এই একটা প্রান্ত হইছে, এই একটা প্রান্ত হইছে, এই পাশটা হচ্ছে তোমার রিসিভিং প্রান্ত, এইটা হচ্ছে তোমার সেন্ডিং প্রান্ত। এই পাশ থেকে তুমি পাঠাইছো আর ওই পাশ থেকে পাইছো, দুটোর ক্ষেত্রে একই রকম, ঠিক আছে? এখন এর মধ্যে কি কি থাকবে এই লাইনগুলোকে আমরা একটু বৃহৎ আকারে কল্পনা করি। প্রথমে এই পাইটা কি, পাই এটা আমার পাইয়ের মতো হয়েছে না দেখতে, এইটা দেখতে এইটা সাদৃশ্য করলাম। এখন সিরিজ করার রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্ট্যান্স এই দুটো সব সময় যে কোনো তোমার সিস্টেমের ইলেকট্রিক্যাল সিস্টেমের জন্য সিরিজ উপাদান, ঠিক আছে? আর এই যে ক্যাপাসিটর, ক্যাপাসিটর সবসময় প্যারালাল উপাদান। সেটা কিভাবে বুঝবে? দেখো ক্যাপাসিটরের জন্য দুইটা পাত আছে, দুইটা পাত মানে হচ্ছে দুইটা আলাদা আলাদা তার, বুঝছো? এই দুইটা পাতের জন্য দুটো আলাদা আলাদা, এই জন্য এটা হচ্ছে সবসময় প্যারালাল উপাদান, আর এই দুটো সবসময় সিরিজ উপাদান, ঠিক আছে? ক্যাপাসিটর সবসময় প্যারালাল উপাদান মনে থাকবে। তাহলে ক্যাপাসিটর মানে কি? এক্সসি নাকি? জি আমরা এক্সসি না স্যার, এক্সসি দাও। ক্যাপাসিটর মানে হচ্ছে এক্সসি, এটা প্যারালাল উপাদান হয়, একে দেব 1/xc, ঠিক আছে? মূলত ক্যাপাসিটর মানে হচ্ছে এক্সসি, একে আমি প্যারালালে সংযুক্ত করছি, এইজন্য ও হচ্ছে কি 1/xc, বুঝছো? আর এইটা সমান সমান লেখা যায় যে বি, বি লেখা যায়। আর এই ক্যাপাসিটর যে এক্স, এক্স কথাটা যেখানেই লিখবা সেখানেই তুমি জে লিখবা, এক্স কথা যেখানেই লিখবা সেখানে তুমি জে লিখবা, ঠিক আছে? আচ্ছা এই এক্স কথাটা হচ্ছে তোমার ওই যে কাল্পনিক বাধা, এক্সটা হচ্ছে মূলত কাল্পনিক বাধা, মনে রাখবে? তাহলে এই কাল্পনিক বাধাকে প্রকাশ করার জন্য সবসময় জে ব্যবহার করা হয়, বুঝছি? তাহলে যেখানে এই এক্সই থাকবে সেখানে জে লিখবো, তাহলে এখানে জে থাকবে, এখানে চলে আসবে জে। এখন এইটা হচ্ছে মূলত সার্কিটের মোট ক্যাপাসিট্যান্স। আর নমিনাল পাই পদ্ধতিতে কি করা হয়, এই মোট ক্যাপাসিট্যান্সকে সেন্ডিং প্রান্তে অর্ধেক রাখা হয়, রিসিভিং প্রান্তে অর্ধেক রাখা হয়, এইভাবে বিবেচনা করা হয়। অর্থাৎ অর্ধেক আমি এই পাশে রাখলাম আর অর্ধেক আমি এই পাশে রাখলাম, ঠিক আছে? তাহলে আমি কি পাইলাম আসলে ভাগ 2 ভাগ 2, এখানে পাইলাম অর্ধেক, আবার এখানে পাইলাম jb/2। তাহলে এখানে অর্ধেক বলে ভাগ করে দিলাম, বুঝছি? তাহলে নমিনাল পাই পদ্ধতিতে মূলত কি হয়, এই যে মানগুলোকে ঠিক সমান সমানের মানে সমান দুইটা ভাগে ভাগ করে দেই। কাকে ভাগ করে দেই? ক্যাপাসিট্যান্সকে, ঠিক আছে? আর যে বাকি যে থাকে কি আমার ইন্ডাক্ট্যান্স, রেজিস্ট্যান্স, এগুলো কি থাকে সমান থাকে, মনে রাখবে? আচ্ছা এইটা সবার জন্য আমার কমন, এটা আমি বেশি তোমার সার্কিট 1 থেকে শুরু করে এই আজকে পর্যন্ত সবার জন্য এই x j b এগুলো একই রকম, ঠিক আছে? ওকে। আর এখানে থাকলো কি তাইলে x এর এটার সাথে x লিখলি j লিখবা, আর এখানে থাকে তোমার r, এই হলো নাকি? আর এখানে যে ভোল্টেজ পাচ্ছি সেটা কি ভোল্টেজ? রিসিভিং ভোল্টেজ। আর এখানে যে ভোল্টেজ পাচ্ছি সেন্ডিং ভোল্টেজ। এই পয়েন্টগুলো শুধু মনে রাখবা। এই অঙ্কের সমাধান নমিনাল পাই প্রথম অধ্যায়ের অঙ্কের সমাধান এই সার্কিটের মধ্যে আছে, বুঝছো? প্রথম অধ্যায়ের অঙ্কের সমাধান এই দুটো সার্কিটের মধ্যে আছে। এই সার্কিটটা ভালোমতো বুঝলে তোমার এই অঙ্কের সমাধান তোমার কাছে ইজি। এখন এই দেখো এইখানে ডায়াগ্রাম যে আঁকা হয়েছে এটা এক ফেজের ডায়াগ্রাম বা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। তিন ফেজ হইলে এরকম তিনটা আরো আঁকতাম না, আরো এটা তিনটা আঁকতাম, তাই না? কিন্তু আমরা আঁকছি কয়টা? শুধু একটা দিয়ে ব্যবহার করে আঁকছি, ঠিক আছে? তাহলে এই যে আর এই যে নিচের অংশটা এটাকে কি বলা হয় বলতো? এটা হচ্ছে রেফারেন্স লাইন, মূলত হচ্ছে এই না, এটার সাথে একটা রেফারেন্স লাইন দরকার না, অর্থাৎ নিউট্রাল পয়েন্ট, অর্থাৎ সিঙ্গেল লাইনের জন্য মূলত দুইটা তার দরকার, দুইটা তারের একটা হচ্ছে ফেজ তার আর অপরটা হচ্ছে তোমার নিউট্রাল পয়েন্ট বা তোমার রেফারেন্স লাইন। সেই রেফারেন্স লাইনটা নিউট্রালকে আর্থের সাথে গ্রাউন্ডিং করা থাকে নাকি, সেই জন্য এটাকে বলা হয় রেফারেন্স লাইন। এটা দিলাম। এখন এইখানে যে কারেন্ট প্রবাহিত হবে সেটাকে ধরো তোমার I2, এইখানে যে এখানে একটা লোড সংযুক্ত করে দাও, এখানে লোডের অবস্থায় আছে মনে করি, এটা লোড সংযুক্ত করে দাও, এখানে যে এটা পাবো ভোল্টেজটা পাবো সেটা VR, এখানে যে কারেন্টটা যাবে সেই কারেন্টের নাম দাও IR, আর এখানে কারেন্টের নাম দাও I2, এখানে কারেন্টের নাম I1, এখানে কারেন্টের নাম দাও শুধু I। এক একটা দাও, তুমি তোমার মতো করে বসাই যাও, যে কোনো এক একটা কারেন্টকে তোমার মতো করে একটা নাম দিয়ে যাও, আলাদা আলাদা হবে, ঠিক আছে? কারণ এই প্যারালাল সার্কিট তো মানে মিশ্র সার্কিট, তার মানে কোনোটার কারেন্ট কোনোটার সাথে মিলবে না, ঠিক আছে? তো তাহলে দিলাম। আর এইখানে যে কারেন্টটা পাবো সেই কারেন্টটা হচ্ছে সেমি কারেন্ট বা মোট কারেন্ট। এই যে মোট কারেন্ট
এই কারেন্টটা থেকে বিভিন্ন অংশ ভাগ হইতে এট লাস্ট আমি রিসিভিং প্রান্তে আইআর কারেন্ট পাই, ঠিক আছে। এখন এই প্রত্যেকটা কম্পোনেন্টের মান আমাকে বের করতে হবে। এইটার সাথে এই দুই পয়েন্টের সাথে এই দুই পয়েন্ট প্যারালাল আছে, বুঝা যায়? প্যারালাল আছে কি বুঝি তো? এইটার সাথে এইটার সরাসরি প্যারালাল আছে। তাহলে এইখানে ভোল্টেজের সাথে এইখানে ভোল্টেজ একই ভোল্টেজ হবে, একই ভোল্টেজ। এইখানে ভোল্টেজের মান কি? ভিআর। তাহলে এইখানে ভোল্টেজের মান হবে ভিআর, অর্থাৎ এইখানে যে ভোল্টেজটা পাচ্ছি সেই ভোল্টেজের মানও তোমার ভিআর। কিন্তু এইখানে ভোল্টেজ কি হবে তাহলে? আলাদা। এইখানে ভোল্টেজের সাথে মিলতেছে না, কারণ এই যে এই দুটো একটা ভোল্টেজ অপচয় হইছে। তাহলে এই দুটো অপচয় ভোল্টেজ তার সাথে এই ভোল্টেজের মানটা যদি যোগ করি তাহলে আমি এখানে ভোল্টেজ পাবো। জি স্যার। তাহলে এইখানে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটা আবার এইটার সাথে প্যারালালে, এইটার সাথে প্যারালালে আবার এখানে আছে। তাহলে এই যে ভিএস যে ভোল্টেজ সেন্ড করছি সেই ভোল্টেজ আবার এখানে আছে, বুঝছি তো? এটা এই পাশের কাহিনীও যা এই পাশের কাহিনীও তাই, ঠিক আছে। তাহলে এখানে আছে তোমার, এখানেও আছে ভিএস। এখন আমার দরকার হচ্ছে এই ভিএস এবং এই আইএস, এই দুটো বের করতে হবে। যে v/2, তাহলে তোমার এই ভিএস এর মান তোমার মূল টার্গেট, ভিএস এবং আইএস হচ্ছে মূল টার্গেট। অঙ্কে বের করতে হবে প্রত্যেকটা অঙ্কে। ভিএস বের করতে হলে তোমার আগে দিতে হবে শেষের প্রান্তে, মানে তোমার মান এই যেখানে দেয়া আছে সেখানে মান দেয়া আছে এখানে তোমার, হ্যাঁ। তাহলে তুমি এই পয়েন্টটা প্রথমে কেসিএল প্রয়োগ করবা। মনে করো এই পয়েন্টে, মনে করো এই পয়েন্টের নাম হচ্ছে তোমার ভিআর বিন্দুতে কেসিএল প্রয়োগ করি, অথবা তুমি এখানে একটা আলাদা বিন্দু ধরে নিবা তোমার মতো, কোনো ব্যাপার না। এটা ভিআর বিন্দুতে কেসিএল প্রয়োগ করলে কি হচ্ছে আমার? এইখানে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট। এখানে আগত কারেন্ট আসছে কি দেখো, এই চিহ্ন দাও যাক মিশে, শুধু আই আসছে কারেন্ট। আমরা যেভাবে ধরছি, তুমি যেভাবে অঙ্ক করার সময় ধরবা শুধু সেটাই হবে, ঠিক আছে। তাহলে এই কারেন্ট এখানে আসছে এবং এই দুটো চলে গেছে। তাহলে লিখবো আমরা আই সমান সমান I2 প্লাস IR বা IR প্লাস I2, ঠিক আছে। এটা আমার সমীকরণ, অঙ্ক করার প্রথম ধাপ এটা, বুঝছি। এখন এইখানে কারেন্টের মান তো আমি জানি, কারেন্টের মান কত? এই আমরা I বের করে নিলাম। এই I এর সাথে এইখানে ভোল্টেজ ড্রপ বের করব কিভাবে? যে কোনো জায়গার ভোল্টেজ ড্রপ সমান সমান ওই জায়গার কারেন্ট গুণ ওই জায়গার রেজিস্ট্যান্স বা বাধা। রেজিস্ট্যান্স না, ঠিক ওই জায়গার কারেন্ট গুণ বাধাই মানে ওই জায়গার ভোল্টেজ ড্রপ, ঠিক আছে। চিরন্তন, এটা এখন আগে থেকে ছিল এখনো আছে, কারেন্ট গুণ বাধা। তাহলে এইখানের কারেন্ট কত? আই। এইখানে কারেন্টও আই। তাহলে এর সাথে যদি আমি এই দুটোর সাথে আই এর যদি গুণ করে দিই তাহলে যেটা পাবো সেইটাই এখানে ভোল্টেজ ড্রপ এবং এখানে ভোল্টেজ ড্রপ, ঠিক আছে। তাহলে এই ভোল্টেজ ড্রপ, আমরা জানি সিরিজ সার্কিটে ভোল্টেজ ড্রপ হয়, তাই না? এবং কেভিএল যদি লুপ প্রয়োগ করি, এই যে একটা কেভিএল লুপ প্রয়োগ করব, তাহলে কেভিএল লুপের সেন্ডিং ভোল্টেজ পাবো এইটা, অর্থাৎ এইটাও যে কথা এইটাও সেই কথা, তাই না? তাহলে সেন্ডিং ভোল্টেজ যা পরিমাণ ব্যাটারি থেকে সেন্ড হবে, এখানে যদি আমরা একটা দেই, এভাবে যদি দেই, এই ব্যাটারি থেকে যা সেন্ড হবে ঠিক সমপরিমাণ ভোল্টেজই এই লোডের মধ্যে ড্রপ হবে, ঠিক আছে। আমি যা ভোল্টেজ ব্যাটারি থেকে দিচ্ছি ঠিক সেই ভোল্টেজগুলোই এই লোডের মধ্যে ড্রপ হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা সিরিজ সার্কিটের ক্ষেত্রে এই উপাদানটা এই থেকে এই পর্যন্ত, এই উপাদানটা একটা সিরিজ উপাদান না? তাহলে এইখানে ড্রপ গুলো হবে, আমরা এখানে লিখি যে তোমার এটা লুপ 1 দিই, লুপ 1 ফ্রম লুপ 1, এক নম্বর লুপ থেকে আমরা পাই ভোল্টেজ দিছি কি? ভিএস দিছি, সমান সমান এই ভিএস ভোল্টেজ কে পাইছে? এইখানে পাইছে, তাই না? এটাকে লিখি যে তোমার I ইনটু জে এক্সএ, ঠিক আছে, প্লাস তোমার I ইনটু আর প্লাস এইখানে ড্রপ লিখতে পারো, আর এইখানে ড্রপ মানে হচ্ছে তোমার ভিআর। এটা লেখা হচ্ছে কথা, পুরোটা লেখা এই তোমার ভিআর লেখা হচ্ছে কথা, I ইনটু জে ভি/2 লেখা একই কথা, ঠিক আছে। কারণ এইখানে যে ভোল্টেজ ড্রপ হইছে সেইটাই মূলত হচ্ছে তোমার ভিআর, তাই না? তাহলে আমরা ভিআরটাই সরাসরি লিখে দিই, সমান সমান এখান থেকে I যদি কমন নেই তাহলে I ইনটু এটাকে একটু ঘুরাই লিখি যে R প্লাস জে এক্সএল, এটা হচ্ছে কথা, উপরের লাইনটা একই কথা, প্লাস ভিআর। এখন এই R প্লাস জে এক্সএল এটা হচ্ছে তোমার ইম্পিডেন্সের সূত্র, সমান সমান I ইনটু জেড প্লাস ভিআর। এটা আমরা লিখতে পারি, তাই না? এটা আমরা লিখতে পারি, না লিখতে যদি এখান থেকে সমাধান করি অঙ্ক তাতে আমার ভুল হবে না। আর যদি বুঝতে পারি তাহলে আমরা এখান থেকে সমাধান করব, ঠিক আছে। আমরা অঙ্ক করার সময় এখান থেকে সমাধান করব, তাইলে আমাদের প্রত্যেকটা পয়েন্ট বুঝতে ভালো হবে, ক্লিয়ার? তো কমন লাইনের জন্য সমাধান করবে, কমন লাইন এখান থেকে সমাধান করতে হবে,
না এখান থেকেও তুমি সমাধান করতে পারো, এখান থেকে সমাধান করলে আগে জেটের মান আলাদা বের করে নিবা, আর আমরা এইখান থেকে সমাধান করবো, তাই তোমাদের জন্য বুঝতে বেশি ভালো হবে, ঠিক আছে? এবার আমি ভিএস পাইলাম, এখন এবার কি করতে হবে, তোমার আইএস বের করতে হবে, তাই না? তাহলে আইএস সমান সমান, দেখো এইখানে কারেন্ট বের করতে হবে না, এইখানে কারেন্ট মান কত ধরেছি আমরা I1, তাহলে I1 সমান সমান আইএস সমান সমান এইখানে কারেন্ট, এই বিন্দুতে আগত কারেন্ট সমান নির্গত কারেন্ট, আগত হচ্ছে তোমার শুধু আইএস আর নির্গত হচ্ছে I1 এবং শুধু I, তাহলে লিখবো I1 প্লাস I, এইটা একটা সমীকরণ দিবা, এইটা একটা সমীকরণ দিবা, এটা 3 দাও, এটা 2 দাও, এটা দাও তোমার 1, এইটা তোমার পুরো নমিনাল পাই পদ্ধতিতে যে কোনো একটা ম্যাথ সমাধান করার জন্য একটা সঠিক একটা ইকুয়েশন, এতটুকু যদি মান জানা যায় তাহলে একটা ম্যাথ সমাধান করতে পারবা। তাহলে দেখছো এই যখন অঙ্ক করবা তখন দেখতে পারবা যে এই সার্কিটের মধ্যে এই অঙ্কের গুরুত্বপূর্ণ কথা লুকিয়ে আছে, মানে সমাধান এই সার্কিটের মধ্যেই আছে, আমরা করলেই দেখতে পারবো। যাবে বোঝা যায়, যাবে বোঝা যায়, বুঝেছিস? এত সমীকরণ লাগে কেন? একজন একটা করে গ্রুপ দিয়ে দাও, সাউন্ড দেয়, হ্যাঁ টেস্ট মিডিয়া আমাদের সামনে কোনো তোমার কি হয়েছিল বিক্রম? স্যারে ভাইরাল করতে হবে, এত অসুস্থ ছিল কেন? বাড়ি যাচ্ছি কত শেয়ার আছে ঢাইনি একদম এক পুরা দিয়ে ভাইরাল করতে হবে, হ্যাঁ ভাইরাল করব স্যার পরে। আচ্ছা, আমরা একটা নমিনাল পাইর অঙ্ক করব, খুব সাবধানভাবে। এখানে এই অঙ্কটা করা যাবে না, এই অঙ্কটা দ্বিতীয়তে করব। স্যার সবচেয়ে বড় অঙ্কটা করেন স্যার, সব অঙ্ক সাইজই একই, সাইজ একই না, সব একটা অঙ্ক এসে সব বের করে দেবেন, সব যা যা আছে অঙ্কের ভিতরে। আচ্ছা, বাইরে একটি 100 কিলোমিটার দীর্ঘ, খাতা বই তো বের করছো না স্যার, খাতা বই সব বন্ধ, খালি কাজ করলাম। সুন্দর বন্ধ করো, বন্ধ করো, ওগুলো পরের কাজ। খুব ভালো মতো আমি মাথায় এমন ভাবে সেট করে দিব তুমি মুখে চাইলেও উঠতে পারবা না, কিন্তু তোমার নিজের কনসেন্ট্রেশনকে ঠিক এক জায়গায় রাখতে হবে, একাত্মভাবে শুনতে হবে কথাগুলো, তাইলে তুমি আর ভুলবে না। একটি 100 কিলোমিটার দীর্ঘ, এই যে লাইনটা, এই লাইনটার দৈর্ঘ্য হচ্ছে 100 কিলোমিটার, লাইনটা একটু বেশি খারাপ দেখাই যাচ্ছে। এই লাইনটার এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার, তার মানে আমরা L সমান সমান লিখি, যে এখানে লিখি L সমান সমান 100 কিলোমিটার। লাইনটির লাইন ভোল্টেজ হচ্ছে তোমার পরিবহন লাইন 110 কেভি, এই যে ভোল্টেজ দেয়া থাক, ভালো মতো মনে রাখি, যে ভোল্টেজ এখানে দেয়া থাকবে সেটা বিয়ার, সেইটাই তোমার লোড লাইন ভোল্টেজ, আর লাইন ভোল্টেজ হচ্ছে তোমার এখানে লাইন ভোল্টেজ হচ্ছে রিসিভিং প্রান্তের ভোল্টেজ, যা ভোল্টেজ দেয়া থাকবে সেটাই তোমার এই রিসিভিং প্রান্তের ভোল্টেজ, এবং সেটা 3 ফেজে সব সময়, অর্থাৎ যা দেয়া থাকবে সব 3 ফেজে, ঠিক আছে? এবং সেটা কোথায় দেয়া থাকবে? এই রিসিভিং প্রান্তে, এখানে যা যা মান দেয়া আছে সব তুমি হিসাব করবে রিসিভিং প্রান্তে, ঠিক আছে? তাহলে এখানে লিখি আমরা VR সমান সমান 110 কেভি, বুঝছি? পার ফেজ স্যার এই যে স্যার VR পার ফেজ না না, পার ফেজটা বের করতে লাইন, এটা হচ্ছে 3টা লাইনের মধ্যেই এই এক অবস্থা আছে, অর্থাৎ 3টা স্তরের মধ্যে এইটাকে আবার এক ফেজ দিতে হবে, কারণ আমার এই ডায়াগ্রামের সাপেক্ষে আমি অঙ্কটা সমাধান করব, ঠিক আছে? এই ডায়াগ্রামটা আছে শুধু তোমার এক তারের, তাই না? এই এক তারের সাপেক্ষে এক তার মানে হচ্ছে এক ফেজ, তার মানে VR পার ফেজ সমান সমান 110 ভাগ √3 সমান সমান এত কেভি। এটা কত আসে? সব সময় এই একই সিস্টেম মনে থাকবে, প্রত্যেকটা অঙ্কে যত অঙ্ক করবা সবটাই এই একই সিস্টেম, যে ভোল্টেজের মান পাবা সেটা এইখানে পাবা, এইখানে 3 ফেজে ভোল্টেজ থাকবে, সেই 3 ফেজের ভোল্টেজটাকে এক ফেজে নিবা, এক ফেজে নেওয়ার মান হচ্ছে তোমার তোমার লাইন ভোল্টেজ ভাগ √3, ঠিক আছে? এই লাইন ভোল্টেজ ভাগ √3 দিলেই তোমার এক ফেজে চলে আসবে। ওকে, কত আসছে? 63.50 কেভি। আচ্ছা, এরপরে বলছে 50 হার্জ, হার্জটা থাকুক ওখানে, আচ্ছা লিখি নেই, হার্জ মানে কি? ফ্রিকোয়েন্সি, 50 হার্জ। এরপরে আছে তোমার 0.9 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। আমি বলছি কি, যা এখানে দেয়া থাকবে সব কোথার? রিসিভিং প্রান্তে, ঠিক আছে? তো এই জায়গা দিয়ে বেরোই দেওয়া যাবে না, যা পাবো সব আমরা এই জায়গাটুকুর মধ্যে। এরপরে বলছে রিসিভিং প্রান্তে তোমার পাওয়ার ফ্যাক্টর, তার মানে লিখবো cos r,
রিসিভিং প্রান্তের পাওয়ার ফ্যাক্টর। এটা 3 ফেজেও দেয়া থাকবে, এক ফেজেও তাই থাকবে, ঠিক আছে? পাওয়ার ফ্যাক্টর সব জায়গায় একই থাকবে, মানে সব জায়গায় বলতে ওই যে জায়গায় রিসিভিং প্রান্তের সব জায়গায় 3 ফেজেও এক যা, আর রিসিভিং ফেজেও তাই। এখানে দেয়া আছে 0 পয়েন্ট কত দিল 9 ল্যাগিং, এত ল্যাগিং আছে। তাহলে এখান থেকে থিটা আর এর মান বের করো। থিটা আর সমান সমান 25.84 এত ডিগ্রি। হ্যাঁ, এখন এখানে একটু খেয়াল করবা, সমান সমান এটা তো কোণ নাকি, এই থিটা মানে কোণ না, এখানে কোণ দিয়ে দাও, কোণ দিলাম, এটা যদি কোণ দ্বারা বোঝায়। এখানে বলছে কি ল্যাগিং, তাই না? ল্যাগিং তোমার জন্য পিছনে আছে, তোমার ক্ষেত্রে তোমার সে পিছনে আছে, এই জন্য যেখানে যদি ল্যাগিং কথা থাকে তার মানে তুমি এখানে মাইনাস দিবা, যদি লিডিং কথা থাকে এখানে তুমি প্লাস দিবা। কোনো অঙ্কে লিডিং নাই, তার মানে এই অঙ্ক যখনই করবা সবসময় এখানে কোণে মাইনাস দিবা, অলওয়েজ মনে থাকবে। যখনই এইটা বের করবা সাথে সাথে কোণের ভিতরে মাইনাস দিতে পারবে, ঠিক আছে? প্রত্যেকটা টপিক ভালোমতো খেয়াল করবা। বলো। ল্যাগিং না থাকলেও ল্যাগিং দেয়া থাকবে, এই অঙ্ক ল্যাগিং ছাড়া লিডিং হয় না এগুলো, বুঝছো? লিডিং এ এখন পর্যন্ত সেরকম অঙ্ক পাইনি, সেটা বলে দিই। যদি লিডিং থাকে তার মানে এখানে প্লাস হবে, ল্যাগিং হলে তোমার মাইনাস হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলছে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টরে 40 মেগাওয়াট পাওয়ার দেয়া আছে P সমান সমান 40 মেগাওয়াট। এইখানে একটু ভালো মতো খেয়াল করতে হবে, এখানে আমাদের ভুল করার একটা জায়গা। এই যে ওয়াটের পাওয়ার, ওয়াট মানে হচ্ছে তোমার P সমান সমান VI cos থিটা। ওয়াটের পাওয়ার আছে VI cos থিটা, আর একটা পাওয়ার দেয়া থাকে P সমান সমান VI। এইটা হচ্ছে আমার kVA পাওয়ার, kVA, আর এইটা হচ্ছে আমার কিলো ওয়াটের পাওয়ার। কিছু জায়গা VA অথবা kV দেয়া থাকে। VA তে দেয়া থাকলে মানে কিলোটা দেয়া নাই, এটাও যে কথা, এই পাওয়ার একই কথা। VI থাকবে, সেটা VI হবে। হ্যাঁ, সেটা VI পাওয়ার। আচ্ছা, আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে তোমার এখানে ওয়াট দেয়া আছে, ওয়াট দেয়া আছে মানে হচ্ছে এর ভিতরে পাওয়ার ফ্যাক্টরের মান আছে। এই যে পাওয়ার ফ্যাক্টরের মান, এই পাওয়ার ফ্যাক্টরের মানটাও এই 40 মেগাওয়াটের ভিতরে অন্তর্ভুক্ত, ঠিক আছে? সেই সূত্র কোনটা? এই যে এটা। অর্থাৎ যদি আমার ওয়াটে থাকে তাহলে এই সূত্রটা ব্যবহার করব, যদি আমার কি বলে kVA তে থাকে তাহলে KVA তে থাকে তাহলে আমি তোমার এই সূত্রটা ব্যবহার করব, ঠিক আছে? তাহলে এখানে আমার ওয়াট আছে, এখন সাপোজ এই সূত্র আমার কাছে নাই, এখন আমি অঙ্ক করতেছি, তখন দেখলাম যে পাওয়ার সমান সমান 40 মেগাওয়াট, তাহলে আমি কোন সূত্র ব্যবহার করব? VI cos থিটা, ঠিক আছে? তো এখন এখানে আমরা লিখি যে P সমান সমান VI cos থিটা। এই পাওয়ারগুলো কোথায়? রিসিভিং প্রান্তে, তাই লিখি যে VR IR cos থিটা R, ঠিক আছে? এখন এই যে সিস্টেমটা আগে বলে দিয়েছে 3 ফেজ, এই তাহলে এই যে পাওয়ারটা দেয়া আছে এগুলো 3 ফেজে দেয়া আছে, এগুলো এই যে পাওয়ার দেয়া আছে সেটাও 3 ফেজে দেয়া আছে, তাই না? তাহলে এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা কিসের ভোল্টেজ বলো? রিসিভিং প্রান্তের লাইন না ফেজের ভোল্টেজ? লাইন ভোল্টেজ। এখানে এটা ধরে নিছি এটা লাইন ভোল্টেজ, তাই না? আর ফেজের ভোল্টেজ হলে পার ফেজ লিখে দিতাম। তাহলে লাইন ভোল্টেজের সূত্র হচ্ছে √3 তিন ফেজের জন্য √3 VR IR cos থিটা, ঠিক আছে? এটা হচ্ছে তিন ফেজ, সবগুলো লাইন অবস্থায় আছে, বুঝছি তো? তাহলে আমার দরকার হচ্ছে তোমার এই IR এর মান, এই IR টা মানে হচ্ছে এই IR এর মান, তাই না? কারণ আমার এখানে সূত্র প্রয়োগ করব না, এই যে KCL প্রয়োগ করব না, KCL এখানে লাগবে এই কারেন্ট লাগবে, এই কারেন্ট লাগবে, এইজন্য আমার আগে IR এর মানটা দরকার, ঠিক আছে তো? আর একটা আমাদের স্টার কানেকশনে স্টার এ I এর সমান সমান IP হয়, বুঝছি? স্টারে I এর সমান সমান IP হয়, অর্থাৎ হচ্ছে তোমার লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট সমান হয়। আর এই সিস্টেমটা পুরোটাই স্টার কানেকশন, এখানে কোথাও ডেল্টা কানেকশন নেই, কোথাও নেই, সুতরাং এটা নিয়ে কোনো টেনশন নাই। সুতরাং এইখানে যে কারেন্ট ব্যবহার করবা ঠিক সেই কারেন্টই এখানে বসাই দিবা, মানে যে কারেন্ট পাবা সেই কারেন্টই বসাই দিবা, ওটা আলাদা কিছু করতে হবে না, ঠিক আছে? তাহলে IR সমান সমান P বাই √3 VR cos থিটা R সমান সমান P এর মান হচ্ছে তোমার 40 মেগাওয়াট, তাই না? তাহলে মেগার মান নেব 10⁶, আর √3 ইনটু VR এর মান হচ্ছে তোমার 110 কেভি, 110 ইনটু কেভি মান হচ্ছে তোমার
কেবি মান হচ্ছে তোমার 10 টু দি পাওয়ার 3 বা 1000, কে মান হচ্ছে তোমার 1000, একে জানো তো সবাই? ওকে, ইনটু 0.9 cos থিটা আর এর মান হচ্ছে 0.9 সমান সমান এটা কত আসে? এখানে অবশ্যই ব্র্যাকেট দিয়ে করবা, তা নাহলে ভুল হয়ে যাবে। ক্যালকুলেটর আনছো তোমরা? সঞ্জয় বলে কি এই যে ভাবতেছিলা সব দেখা যাইতেছে না ও না, অন্য কিছু ভাবো নাই তো আবার এই রুমের মধ্যেই থাকবা, যা চিন্তা ভাবনা এই রুমের মধ্যেই থাকবা, এই রুমের বাইরে বাইরে কি আর পারবা না। একটু স্লিপ কাটলি একটা কথা স্লিপ 227 এখানে বলা না, এগুলো কোনো কোডিং প্ল্যান নেই, এখানে একটা ঠিক শুধু ক্যালকুলেশন সাধারণ করতে স্যার 227 কি বলছিস শুনো, যদি এই রুমের বাইরে যাও একটা কথা স্লিপ কাটলি দেখো ওই জায়গাটায় তুমি পারতেছ না। আর যারা ক্যালকুলেটর না আনছো, তোমরা যে ক্যালকুলেটর আনো নাই, তোমরা এই ক্যালকুলেশনটা তোমরা বাজবা, বাসায় গেলে তোমরা বাজবা 27, বুঝছো? কত আসছে? 233.27, ঠিক আছে তো? আচ্ছা, এই যে কারেন্টের মান যখনই ব্যবহার করবা সাথে সাথে ওর পাওয়ার ফ্যাক্টরের মানটা নিয়ে আসবা, কারণ ওই যে পাওয়ার ফ্যাক্টর, সেই পাওয়ার ফ্যাক্টরের সংজ্ঞাটা কি? কারেন্ট এবং ভোল্টেজের মধ্যবর্তী কৌণিক ব্যবধান, সেই কৌণিক ব্যবধানের মান কত? এইটা -25.8, তাহলে সেই মূলত এই কারেন্টটা ল্যাগিং মানে হচ্ছে কারেন্ট পিছনে আছে, ল্যাগিং বলতে কে পিছনে আছে? কারেন্ট, আর লিডিং বলতে কে সামনে আছে? কারেন্ট সামনে আছে। তাহলে এখানে ল্যাগিং তার মানে এই কারেন্টের সাথে -25.84 দিয়ে দাও, ঠিক আছে? এটা কিন্তু প্রথম ধাপ। আমাদের ভুল করার স্টেজ কোথায় ছিল? প্রথমে এই ওয়ার্ড দেখে চিনতে হবে, এখানে একটা ভুল করব, প্রথম স্টেজ আমার এখানে ভুল করা মনে থাকবে যে এখানে ওয়ার্ড দেখে আমার এই সূত্র ব্যবহার করতে হবে। এখন যদি আমার এখানে মনে করো এমভিএ আছে, সাপোজ এটা না দিয়ে এমভিএ আছে, ওটার জন্য কি সূত্র জানি স্যার? এমভিএ যদি থাকে তাহলে আমরা শুধু এই cos থিটা বাদ দিতে হবে, cos থিটা শুধু এই cos থিটা থাকবে না, ঠিক আছে? এমভিএ থাকলে আমার আর cos থিটা থাকবে না, তখন আমার শুধু এই cos থিটা বাদ দিয়ে হিসাব করতে হবে, বুঝলি? কেভিএ থাকলে স্যার cos থিটা কি হবে? কেভি আর এই যে মূলত হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার একক, আর এই কে এম বা এরপর যে অন্য কিছু থাকে এগুলো হচ্ছে আমার মানগুলোকে ছোট করার জন্য ব্যবহার করি। এই যে 6 এগুলোকে 6 না লিখে আমি এখানে যদি 10 আর এই 10 টু দি পাওয়ার 6 না লিখে এম লিখে দিই, তাহলে আমার মানটা ছোট হয়ে গেল না? এই মানগুলোকে ছোট করার জন্য কে এম এগুলো ব্যবহার করা হয়। যেমন এখানে 100 কিলোমিটার আছে, 100 কিলোমিটার ওই 100 লেখা অনেকগুলো কিলোমিটার শূন্য দিতে হবে, ওইটাকে শূন্য না দিয়ে তোমার কে লিখে দেয়, হিসাব হচ্ছে সহজ এটা। তাহলে এখানে কারেন্ট আছে, এই যে কারেন্টটা পেলাম এইখানে কারেন্ট, এই যে কারেন্টটা পাবো এটাকে 3 ফেজ আর 1 ফেজ নাই, এটা যা পাবা সেটাই এখানে কারেন্ট, ঠিক আছে? এখন আবার এইখানে কারেন্ট দরকার। আচ্ছা, এর আগে একটু অঙ্কটা পড়ে নেই, পড়া শেষ হয়নি। এরপরে আছে তোমার লাইনের প্রতি ফেজের প্রতি কিলোমিটারে, কথাগুলো খুব ভালো মতো মনে রাখতে হবে। প্রতি ফেজে, এখানে লাইনের প্রতি ফেজে ফেজ আছে কয়টা? তিনটা। এর এক ফেজ, আমার ডায়াগ্রাম আছে কয় ফেজ? এক ফেজ, তার মানে এটা ঠিক আছে। এটা বলেই দিছে যে প্রতি ফেজের প্রতি কিলোমিটার, মানে প্রতি ফেজে বলে দিছে। আমার ডায়াগ্রামও আছে প্রতি ফেজে, আর আমার মানও দেওয়া আছে প্রতি ফেজে, সুতরাং এটাকে আর 3 ফেজ থেকে 1 ফেজ আনতে হবে না, এটা আমার অলরেডি প্রতি ফেজেই দিয়ে দিছে, ঠিক আছে? তাহলে এটার মান হচ্ছে তোমার প্রতি কিলোমিটার রেজিস্ট্যান্স, তার মানে লিখবো আর পার ফেজ। আর একটা লিখবো, দেখো এখানে বলে দিছে প্রতি কিলোমিটার, প্রতি কিলোমিটার, তার মানে এখানে লিখবো পার কিলোমিটার সমান সমান রেজিস্ট্যান্সের মান দেয়া আছে তোমার 0.1 ওহম। এখন এই যে সিস্টেমটা দেয়া আছে তোমার 1 কিলোমিটারে, তাই না? আর আমার মোট টোটাল লেন্থ কত? 100 কিলোমিটার, তাহলে এখানে আমার টোটাল হবে কত? আরটি পার ফেজ সমান সমান, এখন হচ্ছে তোমার কি 1 কিলোমিটার দেয়া ছিল, এখন আমি মোট কিলোমিটার নেব, মানে মোট দৈর্ঘ্য দিয়ে গুণ করে দেব, তাহলে মোট চলে আসবে সমান সমান 0.1 ইনটু 100 সমান সমান 10 ওহম, ঠিক আছে তো? আরটি টা দেওয়ার কারণ কি? টোটাল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে তোমার 1 কিলোমিটার রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে তোমার টোটাল, একদম টোটাল লাইন অফ দা লেন্থ, টোটাল লেন্থ অফ দা লাইন, ঠিক আছে? এই পরেরটা দেখো, এবার হচ্ছে রিঅ্যাকট্যান্স। রিঅ্যাকট্যান্স কি প্রকাশ করি? x দিয়া, x পার xl দেই, xl পার ফেজ পার কিলোমিটার সমান সমান 0.5 দিয়ে আছে, 0.5 ওহম। অতএব আমরা লিখব এখানে xlt লিখি, xlt পার ফেজ সমান সমান 0.5 ইনটু 100 সমান সমান 50 ওহম। একটা কিছু অঙ্ক একটা ঝামেলা আছে যে কোনো অঙ্কে যদি এই রেজিস্ট্যান্স গুলোর মান তোমার 10 এর বেশি দেখো, রেজিস্ট্যান্সের মান 10 না, আমি বলি 5 এর যদি বেশি দেখো,
তাহলে বুঝবা ওটা অলরেডি তোমার যে দৈর্ঘ্য দেয়া আছে সেই দৈর্ঘ্যই দেয়া আছে। মানে যদি কোনো রেজিস্ট্যান্সের মান যদি 20 ওহম দেখায়, 20 ওহম দেয়া আছে, তো 3 ফেজে দিয়েছে, তাহলে বুঝবা যে ওটা 3 ফেজে না, ওটা তোমার প্রতি মানে মোট দৈর্ঘ্যই দেয়া আছে। মোট দৈর্ঘ্য যদি 200 কিলোমিটার হয় তাহলে 200 কিলোমিটার রেজিস্ট্যান্স তোমার এই 20 ওহম পার কিলোমিটার। বুঝছো? ওইটা হচ্ছে টোটাল হবে, ওটা সরাসরি টোটাল হবে। ওটার 100 টা গুণ করা লাগবে না। ওটা দিয়ে 100 বা ওইখানে যে লেন্থ দেয়া থাকবে সেটা গুণ করতে হবে না, কারণ এটা খুব সেনসিটিভ বিষয় যে দৈর্ঘ্যের রেজিস্ট্যান্স কখনো 0.1 0.5 এর বেশি হবেই না। কোন রেজিস্ট্যান্স পার কিলোমিটারে 0.5 এর বেশি কোনোভাবে হবে না। যদি দেখো যে তোমার 10 ওহম দেয়া আছে, তার মানে বুঝবা এটা আমার মোট রেজিস্ট্যান্স দেয়া আছে, তাহলে কিন্তু ভুল হবে এখানে। বুঝছি তো এটা? ওকে, তাহলে এখানে দেয়া ছিল আমার 0.1, তার মানে এটা ঠিক আছে আমার। আর এখানে পোস্টে একটু বলেই দিয়েছে যে এগুলো স্পষ্ট করে বলে দিয়েছে যে প্রতি ফেজের প্রতি কিলোমিটারে, এখানে সমস্যা নাই। কিন্তু কিছু অঙ্কে এরকম ঝামেলা আছে যে কোনো কিছুটাই স্পষ্ট করে বলে নাই, কিন্তু একটা বড় একটা রেজিস্ট্যান্সের মান দিয়ে দিয়েছে। তো সেই সব ক্ষেত্রে আমার ধরে নিতে হবে এটা আমার মোট রেজিস্ট্যান্স, টোটাল রেজিস্ট্যান্স লেন্থ অফ দ্য লাইন। আরেকটা বলছে ক্যাপাসিটিভ সাসসেপ্ট্যান্স। এই যে আমরা এখানে ছিল কি আমার 1/xc ছিল না, এটা হচ্ছে তোমার ক্যাপাসিট্যান্সের মান। এটা যদি 1 দিয়ে ভাগ করা হয় তাহলে আসে সাসসেপ্ট্যান্সের মান, যেটাকে আমরা b লিখি, ঠিক আছে? তাহলে ক্যাপাসিটিভ সাসসেপ্ট্যান্সের মান হচ্ছে আমার এইটা, এইটার আমরা মান লিখি, এইটা না শুধু এই jb এর মান এখানে আমরা লিখি যে jb পার ফেজ পার কিলোমিটার সমান সমান, এখানে আছে তোমার, এখানে একটা ইমানটা দরকার আছে, এখানে আর একটু ঝামেলা আছে। এখানে এটা হচ্ছে তোমার স্যার 1/x এর দিলে তো b মান চলে আসে। হ্যাঁ, এখানে b মান অলরেডি দেওয়া আছে। দেয়া গেছে, সমস্যা নেই। এখানে তোমার তাহলে 20 হয়ে যাবে। আচ্ছা এখানে আছে 2, এখানে আবার 0.5 দিচ্ছি তো এটা আসলে 2, এখানে আসছে 20। আচ্ছা একটু দেখাই রয়েছে মাইক্রো ওহম। আচ্ছা এরপরে সাসসেপ্ট্যান্সের মান দেয়া আছে, শুধু এককটা খেয়াল করবে, যদি ওহম থাকে তাহলে ওহম বা মোহ এই যে দুটো কিছু থাকে তাহলে সমস্যা নাই, আর এই অঙ্কে অন্য কোনো সমস্যা থাকবেও না, বুঝছো? যেভাবে থাকবে ওইভাবে লিখে দিবা। তাহলে তোমার 2.5 মাইক্রো, 2.5 মাইক্রো, মাইক্রো মানে হচ্ছে মান কত? 10⁻6 এখানে মাইক্রো লিখি আগে, মাইক্রো মোহ 10⁻⁻6। হ্যাঁ 10⁻⁻6। তাহলে তোমার লিখবো যে বিটি পার ফেজ সমান সমান 2.5 ইনটু মাইক্রো মান হচ্ছে তোমার 10⁻⁻6 ইনটু লেন্থ, মানে টোটাল লিখছি, তার মানে ওখানে লেন্থ দিয়ে গুণ করতে হবে, গুণ 100 এত মোহ। এটাকে গুণ করতে পারো, আবার এটাও করে নিই আমরা যে বা জে বি ভাগ 2 পার ফেজ সমান সমান জেবি বাই 2, মানে কেন আমরা যে এটা হচ্ছে আমার মোট সাসসেপ্ট্যান্স, হ্যাঁ এই মোট সাসসেপ্ট্যান্সকে আমার সেন্ডিং প্রান্তে অর্ধেক রাখবো, রিসিভিং প্রান্তে অর্ধেক রাখবো, এই জন্য এটাকে 2 দিয়ে ভাগ করে নিলে আমার অঙ্ক করতে সুবিধা হবে। সমান সমান এইটাকে যা পাবা সেটাকে 2 দিয়ে ভাগ করে নাও একসাথে, পরে করা যাবে, এখানে করে নিলে তোমার একটু সুবিধা হবে। 1.25 2 দিয়ে ভাগ করছো, 1.25 ইনটু -4 এত মোহ, ঠিক আছে? এরপরে আমার বের করতে হবে নমিনাল পাই পদ্ধতিতে ওই কারেন্ট ভোল্টেজ আর রেগুলেশন বের করতে হবে, ওগুলো আর সমস্যা না। এখন আমার নমিনাল পাই পদ্ধতিতে শুরু কাজ করতে হবে। তাহলে এই জায়গায় কারেন্ট আমি পেয়ে গেছি না, এই জায়গায় কারেন্ট পেয়ে গেছি, এই জায়গায় কারেন্ট বের করতে পারলেই আমি এই জায়গায় কারেন্ট পেয়ে যাই, ঠিক আছে? আর এই জায়গার ভোল্টেজ সমান আছে, এই যে ভিআর পার ফেজ এখানে আমি বের করে নিছি না। জি। আচ্ছা এইখানে এটা কি করো, এটাকে তোমার এইভাবে করি আমরা, কিলোর মান সরাই দিই তাহলে ভালো হবে। 10⁻³ এটা একটু করো তো আবার, সমান সমান এটা বুঝছো তো আসলে কি হয়েছে? এই কিলোর মানটা আমরা সরাই দিছি, ঠিক আছে? কিলোর মানটা সরাইলে কিলোর মান উঠাই দিলে তাহলে কিলোর একটা মান আছে না, এই কিলোর মানটা বসাই দিতে হবে। এটা করলে আমাদের হিসাবে তোমার একদম বইয়ের সাথে মিলে যাবে। 63 63 508.53 এত ভোল্ট। তাহলে এই যে এই ভোল্টেজটা আছে আমার এই জায়গায়ও নাকি, এখানেও আছে এখানেও আছে। এইখানে কারেন্টটা বের করব কিভাবে, এইখানে ভোল্টেজ ভাগ এইখানে বাধা, তাই না?
এখন এখানে বাধার নাম কি? মূলত হচ্ছে বাধার মান হচ্ছে তোমার xc, ঠিক আছে? তাহলে আমরা এখানে একটু ব্যাখ্যা করি যে তোমার মনে করো I2 সমান সমান ওই জায়গার ভোল্টেজের মান হচ্ছে তোমার VR পার ফেজ, আর এই জায়গার বাধার নাম হচ্ছে তোমার xc, তাই না? সমান সমান এটাকে লেখা যায় যে VR ইনটু 1/xc, ঠিক আছে না? তাহলে এই xc এর পরিবর্তে আমরা কি লিখছি? jb লিখছি, তাই না? x এর পরিবর্তে হচ্ছে jb সমান সমান VR ইনটু jb, ঠিক আছে? এখন আমাদের এই jb এর অর্ধেকটা আছে এখানে, তাই না? তাহলে আমরা এখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে jb/2, বুঝছি? এখানে আমার jb আছে, সে ঠিক আছে, আমরা এটা বের করছি তার একটা ইকুয়েশন, কিন্তু এই jb এর অর্ধেকটা আমার এখানে আছে, বাকি অর্ধেক এখানে আছে, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করে দিব। যখন আমি ব্যবহার করব তখন 2 দিয়ে ভাগ করে দিব। আর দেখো এই jb এর সাথে এটা কি আছে? গুণ করলেই আমি কারেন্ট পেয়ে যাই। এখানে যে এই মানটার সাথে গুণ করলেই আমি কারেন্ট পেয়ে যাই। আর আগে আমরা কি করতাম? ভোল্টেজের সাথে ভাগ দিতাম, এখানে কিন্তু আর ভাগ দিচ্ছি না, এখানে গুণ দিচ্ছি, ঠিক আছে? ওকে, তাহলে এবারে এখানে বলি যে তোমার I2 সমান সমান, অতএব I